গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তোমরা যারা 2021 সালে পরীক্ষার্থী, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে মাওসি থেকে, মাওসি কর্তৃক যে অ্যাসাইনমেন্ট তোমাদের গণিতের 2 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং এই 2 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে কণিক অধ্যায় থেকে। তো সেই দুই নাম্বার অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি আজকে একটু আলোচনা করব তোমাদের। আজকের ক্লাসটা ওই 2 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে। দেখো, প্রথমে আমরা দেখি কি দেওয়া আছে অ্যাসাইনমেন্টে। দেখো, এখানে 1 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইকুয়াল টু 0। একটা সমীকরণ এখানে কিন্তু আমাদের দেওয়া আছে। এই যে এটা হতে পারে হাইপারবোলার সমীকরণ, হতে পারে প্যারাবোলার সমীকরণ, এটা হতে পারে ইলিপসের সমীকরণ। ঠিক আছে? তো এটা আসলে কিসের সমীকরণ সেটা আমরা এই যে আলফা এবং বিটা এর মান, এই দুইটা মান কিন্তু এখানে দেওয়া নাই। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি খেয়াল করো যে এখানে এক্সেরও স্কোয়ার আছে, ওয়াইয়েরও স্কোয়ার আছে, মানে চলক যে দুইটা আছে এই দুইটা চলকেরই সর্বোচ্চ পাওয়ার 2। সাধারণত চলকের পাওয়ার আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখানে একটার পাওয়ার থাকে 1 আর একটার পাওয়ার থাকে 2, কিন্তু এই সমীকরণে কিন্তু পাওয়ার দেখো দুটারই স্কোয়ার আছে, অর্থাৎ এটা অবশ্যই হয় প্যারাবোলা, হয় এটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত হবে, অথবা এটা অধিবৃত্ত হবে। ঠিক আছে? এটা হয় উপবৃত্ত হবে, হয় হাইপারবোলা হবে মানে অধিবৃত্ত, অথবা ইলিপস হবে মানে উপবৃত্ত হবে অথবা অধিবৃত্ত হবে। ঠিক আছে? তাহলে উপবৃত্ত বা ইলিপস হবে, হাইপারবোলা বা অধিবৃত্ত হবে। আর দেখো নিচে যে চিত্রটি দেওয়া আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো। নিচের চিত্রটি এখানে দেখো, একটা চিত্র দেওয়া আছে, এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। এটা একটা উপবৃত্তের সমীকরণ। এদিকে একটু খেয়াল করো, এখানে যে এস পি, এখান থেকে এই যে পি হতে এস পর্যন্ত এই দূরত্বটা দেওয়া আছে 2, এবং পি এম এই দূরত্বটা দেওয়া আছে 3, তাই না? তাহলে আমরা সাধারণত আমরা কি জানি? আমরা জানি যে এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। এটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে, হাইপারবোলার ক্ষেত্রে, ইলিপসের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে এই সূত্র আমরা জানি, তাই না? এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। তো প্যারাবোলা বা পরাবৃত্তের ক্ষেত্রে ইর মানটা 1 হয়। ঠিক আছে? তাহলে এখানে যে এস পি এর মানও দেওয়া আছে, পি এম এর মানও দেওয়া আছে, এখান থেকে আমরা খুব সহজে ইর মানটা বের করে নিতে পারবো। ওকে? তো তোমরা খেয়াল করো এখানে আর কি দেওয়া আছে একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে এখানে এই যে এস 3,0 একটা বিন্দু দেওয়া আছে, মানে উপকেন্দ্র একটা দেওয়া আছে, যেটাকে আমরা ফোকাস বা উপকেন্দ্র বলি। এখানে কিন্তু আর একটা উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে এই যে এটা। ঠিক আছে? তাহলে এটা যদি 3,0 হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 3, এই জন্য এই বিন্দুটা 3,0। তাহলে এই মূল বিন্দু থেকে এই যে এইটুকু দূরত্ব হবে হচ্ছে -3। তাহলে এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে -3,0। ঠিক আছে? এই যে এস প্রাইম বিন্দুটা হবে -3,0। ওকে? আচ্ছা, তো আমরা এখন দেখো সামনে আগাই। 1 নম্বরে কি দেওয়া আছে একটু খেয়াল করো। দেখো ক নম্বরে দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px মাইনাস 12। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px মাইনাস 12, এটা আমরা এই যে এক্সের একঘাত এবং ওয়াইয়ের দ্বিঘাত এটা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ। ওকে? এখানে বলে দিছে প্যারাবোলাটি বা পরাবৃত্তটি
এস বিন্দুগামী হলে, ওই যে এস বিন্দু দেওয়া ছিল, এস বিন্দুগামী বলতে এখানে যে এস বিন্দুটা দেওয়া ছিল, এইদিকে দেখো, এই যে এস বিন্দুটা দেওয়া ছিল, এই যে এস 3,0 বলছে যে এই বিন্দুগামী হলে, এই কথা বলা হয়েছে, ঠিক আছে। এস বিন্দুগামী মানে 3,0 বিন্দুগামী হলে। তাহলে দেখো এখানে এই যে প্যারাবোলাটি দেওয়া আছে, এই প্যারাবোলাটি বলা হচ্ছে যে এস বিন্দুগামী, অর্থাৎ 3,0 বিন্দুগামী। বিন্দুগামী মানেই এই বিন্দু দ্বারা এই প্যারাবোলাটিকে সিদ্ধ করতে হবে, এটা তো আমরা জানি। কোনো একটা সমীকরণ যদি কোনো একটা বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে খেয়াল করো, আমরা যদি ওই যে 3,0 এই বিন্দু দ্বারা 3,0 বিন্দু দ্বারা যদি আমরা এই প্যারাবোলাটাকে সিদ্ধ করি, তাহলে আমরা এই যে এখানে অজানা মান আছে পি, এর পির মানটা পাবো। পির মানটা বের করে আমরা এই সমীকরণে বসাই দিলে আমরা প্যারাবোলার পূর্ণাঙ্গ সমীকরণটা পাবো। ঠিক পূর্ণাঙ্গ সমীকরণ পাওয়ার পরে সেখান থেকে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো, অক্ষরেখার সমীকরণ বের করতে পারবো, নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবো। আমাদের এই পি বিন্দুটা অজানা মান, এই সমীকরণে অজানা মান পি বিন্দুটা বের করার জন্য আমাদের বলা হয়েছে যে এস বিন্দুগামী, অর্থাৎ তোমরা ওই এস বিন্দু দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, করলে পির মানটা পাবে। ওকে, তখন পির মানটা এখানে বসাই দিবে, দিলে তোমরা পরাবৃত্তের পূর্ণাঙ্গ সমীকরণ পাবে। ওকে, পরাবৃত্তের পূর্ণাঙ্গ সমীকরণ পাবে, তখন তোমরা সেখান থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবে, অক্ষরেখার সমীকরণ বের করতে পারবে, নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবে। ঠিক আছে, তো আমরা সেটা দেখি। দেখো এই যে একটা প্যারাবোলার সমীকরণ বলছে, প্যারাবোলাটি 3,0 বিন্দুগামী, মানে এস বিন্দুটি ছিল 3,0, তাহলে এখন 3,0 দ্বারা এই প্যারাবোলাটিকে সিদ্ধ করব। অর্থাৎ এই যে এখানে এক্সের জায়গায় 3 এবং ওয়াইয়ের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাই দিব, দিয়ে আমরা সিদ্ধ করলে আমরা এখান থেকে পির মানটা পাবো। এই পির মানটা আবার এই যে এখানে বসাবো, এই যে পি, এই জায়গায় পির মানটা বসাবো। তাহলে প্যারাবোলার সমীকরণ আমরা পির মান পেয়েছি 1। তাহলে 1 যদি পাই, তাহলে পির মানটা 1 বসাইলে আমরা প্যারাবোলার সমীকরণ পাবো কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 1 × x, তার মানে 4x - 12। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x - 12। ওকে, এখান থেকে আমরা 4টা কমন নিব, নিলে আমরা কি, আমরা সাধারণত প্যারাবোলার সমীকরণ কি জানি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এখানে 4 আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে 4 আছে, এখানে x - 3 আছে। এই x - 3 এই টোটালটাকে আমরা ক্যাপিটাল এক্স ধরে নিব, x - 3 টোটালটাকে ক্যাপিটাল এক্স ধরে নিব। তাহলে এখানে কিন্তু এর ভিতরে কিন্তু a আছে, 4a, তাহলে এর মান আমরা কি বুঝতে পারছি, 1। ওকে, তাহলে 4 × 1 × x - 3, তাহলে এখানে আমরা কি পাবো, 4 × 1 × 8, এই জিনিসটাকে আমরা ধরে নিলাম x, ক্যাপিটাল এক্স, এই যে ক্যাপিটাল এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে 4ax, তার মানে x এর মান ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু আমরা পেয়েছি x - 3। এখন দেখো আমরা এখান থেকে আমরা কি কি করতে পারি, এখানে লেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 1 × x, এ ইকুয়াল টু 1, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x - 3। আর এই যে ওয়াই, যেহেতু এখানে আমরা ক্যাপিটাল এক্সকে নিয়ে আসছি, এই জন্য স্মল ওয়াইটাকে ক্যাপিটাল ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, ওকে। এখন দেখো উপকেন্দ্র নির্ণয় করতে বলছে, তো আমরা জানি প্যারাবোলার বা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0। তো এ মানে কি, এ মানে হচ্ছে যে কেন্দ্রের ভুজ, অর্থাৎ এক্স, আর ওয়াই হচ্ছে কেন্দ্রের কোটি। তাহলে এখানে যেহেতু আমরা x ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ধরেছিলাম, এক্সের জায়গায় x ইকুয়াল টু না, এক্সের জায়গায় ক্যাপিটাল এক্স ধরেছিলাম এবং ওয়াইয়ের জায়গায় আমরা ক্যাপিটাল ওয়াই ধরেছিলাম, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0, অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু a আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো এখানে এই যে ক্যাপিটাল এক্সের মানটা আমরা বসালাম, x - 3 ক্যাপিটাল এক্সের মান, আর হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে এই যে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু আমরা স্মল ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছিলাম, তাহলে ক্যাপিটাল ওয়াই মানে স্মল ওয়াই এটা। এখান থেকে আমরা কি করব, x - 3 ইকুয়াল টু 1, এখন এইটা ইকুয়াল টু এইটা আর এইটা ইকুয়াল টু এইটা, আর ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, x - 3 ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0। এটা নিয়ে আমরা এখান থেকে এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা বের করব, এক্স এর মান এবং ওয়াই এর মান বের করব। এখান থেকে তোমরা এক্স এর মান বের করবে, এখান থেকে ওয়াই এর মান তো 0 আছেই, তাহলে আমরা উপকেন্দ্র বের করে ফেলতে পারবো। তোমরা বের করবে কি হবে, হ্যাঁ, সবই তো আমি করে দিব না, তোমরা নিজেরাই করবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে দিক নির্দেশনা দিব। আচ্ছা, অক্ষের সমীকরণের কথা বলছে, তাহলে অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল টু 0, একটা প্যারাবোলার অক্ষের সমীকরণ। দেখো এখানে হচ্ছে যে যদি এরকম একটা প্যারাবোলা হয়
যেহেতু এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলা, আমরা বুঝতে পারছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আমরা একটু আগে বের করছি। তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে প্রতিসম। তাহলে যেহেতু এক্স অক্ষের সাথে প্রতিসম, অক্ষের সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণ, তাহলে আমরা জানি এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমীকরণ, তাই না? তাহলে এখানে অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ স্মল ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এরপরে দেখো নিয়ামকের সমীকরণ। আমি তোমাদের ক্লাসে এর আগে করাইছি। নিয়ামকের সমীকরণ হচ্ছে যে ক্যাপিটাল এক্স মানে এক্স ইকুয়াল টু মাইনাসে, এখানে তো এক্স নয়, এখানে ছিল এক্স মাইনাস 3, এটাকে আমরা ক্যাপিটাল এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এখন হবে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু মাইনাসে, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু মাইনাসে নিয়ামকের সমীকরণ। এখান থেকে আমরা এক্সের জায়গায় এক্স মাইনাস 3 বসাই দিব, দিলে আমরা আর হচ্ছে এর মানটা বসাই দিব, এর মান কি আমরা জানি। তাহলে দেখো আমরা এখানে ক্যাপিটাল এক্সের জায়গায় এক্সের মান বসাইছি, এর জায়গায় এর মান বসাইছি। বসাইলে আমরা যে সমীকরণটা পাবো, এখানে এক্স ইকুয়াল টু সামথিং সমীকরণ তোমরা পাবে, বা এক্স মাইনাস সামথিং কিছু পাবে, সেটা তোমরা লিখবে, তাহলে নিয়ামকের সমীকরণ বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে খ নাম্বারে দেখো বলছে যে চিত্রে প্রদর্শিত উপবৃত্তটির নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। চিত্রে প্রদর্শিত উপবৃত্তটির নিয়ামকের সমীকরণ বের করো। নিয়ামক বা দ্বিকাক্ষ, নিয়ামক বা দ্বিকাক্ষ কোনটা? নিয়ামক বা দ্বিকাক্ষ, এই যে একটা নিয়ামক আর এই একটা নিয়ামক, দুইটা নিয়ামক, নিয়ামক বা দ্বিকাক্ষ বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে নিয়ামকের সমীকরণ মানে এই রেখাটার সমীকরণ বের করতে হবে, আর এই রেখাটার সমীকরণ বের করতে হবে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা কি জানি যে কোনো একটা রেখা, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, এই দুইটা রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখা আমরা কি জানি, এক্স ইকুয়াল টু সামথিং বা বি, এরকম কিছু একটা হয়, এক্স ইকুয়াল টু সামথিং বা বি। তার মানে এখন এই যে মূল বিন্দু থেকে এই রেখাটা কত দূরে আছে, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। মূল বিন্দু থেকে এই রেখাটি কত দূরে আছে, মূল বিন্দু থেকে এই রেখাটি কত দূরে আছে, সেটা আমাদের বের করতে হবে। সেই দূরত্ব বের করতে পারলে আমরা এখানে বির জায়গায় সেই জিনিসটা বসাই দিব, দিলে আমাদের নিয়ামকের সমীকরণ বের হবে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমাদের টার্গেট কি, এখান থেকে এই রেখাটা এই পর্যন্ত এই দূরত্বটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, তাই না? তাহলে আমরা এখন নিয়ামকের সমীকরণ বের করব। দেখো, আচ্ছা, ওই যে দেখো উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু এসপি বাই পিএম, আমি তোমাদের একটু আগে বলেছি প্রথমে, ই ইকুয়াল টু এসপি বাই পিএম, এসপি ইকুয়াল টু আমাদের 2 দেওয়া আছে চিত্রে, পিএম 3 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে উৎকেন্দ্রিকতা ই পেয়েছি। ওকে, এরপরে দেখো উপবৃত্তটির সমীকরণ, খেয়াল করো উপবৃত্তটির সমীকরণ, ওখানে যে উপবৃত্ত দেওয়া আছে সেটা আমরা ধরে নিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা ধরে নিছি। আর চিত্র হতে এ ই ইকুয়াল টু 3, আচ্ছা এ ই ইকুয়াল টু 3, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি। বলছে চিত্র হতে এ ই ইকুয়াল টু 3, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই। এ ই ইকুয়াল টু 3, আমরা একটু চিত্রে যাই। এ ই ইকুয়াল টু 3, এদিকে খেয়াল করো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দূরত্বটা এটা হচ্ছে কি ফোকাস, তাই না? তো এখান থেকে এই ফোকাসের এখানে কত দেওয়া আছে, 3,0, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3, তাই না? তো এই যে কেন্দ্র হতে ফোকাসের দূরত্ব আমরা জানি এই কেন্দ্র হতে ফোকাসের দূরত্ব আমরা জানি এই। আবারও খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে এই যে ফোকাস, এই ফোকাসের দূরত্বটা হচ্ছে এই। ওকে, এই জন্য ওখানে বলছে চিত্র হতে এ ই ইকুয়াল টু 3, কারণ এখানে এই বিন্দুটা 3,0, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 3, এই জন্য ওখানে বলছে চিত্র থেকে এ ই ইকুয়াল টু 3। ওকে, তো এর মান তো আমরা আগেই বের করছি, এর মানটা বসাই দিলে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এর মান পাচ্ছি মানে, এদিকে খেয়াল করো, এর মান পাচ্ছি মানে কি বলো তো, এর মানটা আমরা আগেই পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এর মান, এদিকে দেখো, এর মান পাচ্ছি মানে এখান থেকে এই শীর্ষবিন্দু এই টোটাল মানটা কিন্তু পাচ্ছি, এখান থেকে এই দূরত্ব পাচ্ছি, আমাদের বাকি এইটুকু দূরত্ব বাকি থাকবে। এইটুকু দূরত্ব বের করতে পারলেই আমরা কিন্তু, এইটুকু দূরত্ব বের করতে পারলে তখন আমরা এই যে নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের দেখো, আমাদের দেওয়া আছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এ ই ইকুয়াল টু 3 আছে, এখান থেকে আমাদের আমরা বের করে রাখছি, সেই ইর মানটা বসাইলে আমরা এর মান পাচ্ছি, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব পাচ্ছি, এই পর্যন্ত দূরত্ব পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা পাচ্ছি এখান থেকে।
ঠিক আছে, এই পর্যন্ত দূরত্ব আমরা পাচ্ছি। দেখো তাহলে ওকে, তাহলে দেখো, তাহলে চিত্র হতে এ ইকুয়াল টু 3, এখান থেকে ইর মানটা আমরা বের করছি, ইর মানটা বসাই দিলাম, ইর মানটাই যে এখান থেকে বের করে নিছি, তাহলে ইর মানটা বসাই দিলাম, দিলে আমরা এর মানটা পেয়েছি। তাহলে আমরা সূত্র হতে জানি কি নিয়ামকের সমীকরণ, উপবৃত্তের নিয়ামকের সমীকরণ আমরা জানি কি, উপবৃত্তের নিয়ামকের সমীকরণের সূত্র আছে, দেখবা আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি। নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। ওকে, তাহলে আমাদের এই যে প্লাস মাইনাস এ বাই, তাহলে আমাদের এর মান আছে এখানে, এখানে বসাবো, ইর মানটা আছে এখানে, এখানে বসাবো, বসাইলে আমরা উপবৃত্তের নিয়ামকের সমীকরণ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে এই যে এখানে বসানো হয়েছে, পরের লাইনে কি হবে তোমরা সেটা করে নিবে, এখানে পরের লাইনে কি হবে সেটা তোমরা বের করে, এখানে প্লাস মাইনাস আছে মানে কিন্তু সমীকরণ বের হবে দুইটা। ঠিক আছে, দুইটা কেন বের হবে বলো তো? দুইটা বের হবে কারণ হচ্ছে যে এখানে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ দুইটা, এই একটা আর এই একটা, এই জন্য দুইটা সমীকরণ বের হবে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ ই, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, আর এখান থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ বাই ই, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ বাই ই। ঠিক আছে, ওকে, তাহলে সমীকরণটা কী হবে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, কারণ এ সাইডেও একটা আছে, একটা প্লাস দিকে এ বাই ই আর একটা মাইনাস দিকে এ বাই ই। ওকে, তাহলে আমাদের খ নাম্বারও হয়ে গেল। আমরা এখন গ নাম্বারে চলে যাব। খ নাম্বারও হয়ে গেছে, এখন আমরা গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে এস এস প্রাইম বৃহদক্ষ, এস এস প্রাইম বৃহদক্ষ এবং 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট, মানে ই ইকুয়াল টু 8 সেটা দেওয়া আছে। 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। হাইপারবোলা মানে অধিবৃত্ত, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বলছে এস এস প্রাইম বৃহদক্ষ, তার মানে হাইপারবোলাটি হবে এরকম, বৃহদক্ষ এস এস প্রাইম বৃহদক্ষ, হাইপারবোলাটি হবে এরকম। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই একটা হাইপারবোলার সমীকরণ কিভাবে হয়। এই হচ্ছে এক্স অক্ষ, হাইপারবোলাটির সমীকরণ হয় এইরকম হাইপারবোলা। এখানে হচ্ছে হাইপারবোলার কেন্দ্র ধরি আমরা, ধরলাম সি কেন্দ্র, এখানে এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এই দুইটাকে বলা হয় শীর্ষবিন্দু, একটাকে আমরা এ ধরি আর একটাকে ধরি এ প্রাইম, এই যে দুইটা শীর্ষ। তাহলে এই যে এ এবং এ প্রাইম এদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয়, মানে এই যে এ প্রাইম এদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বৃহদক্ষ, বৃহদক্ষ। ঠিক আছে, বৃহদক্ষ এ প্রাইমকে বলা হয় হাইপারবোলার বৃহদক্ষ। ঠিক আছে, এবং একটা জিনিস খেয়াল করো তোমাদের, আমি আরও একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের সামনে লাগবে। এই সি হতে এ পর্যন্ত এই দূরত্ব, সি হতে এ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এ, এবং এই সি হতে এ প্রাইম পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এ। তাহলে এ প্রাইম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি টয়েস এ, মানে এ প্লাস এ টয়েস এ। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে যে সি এ প্লাস সি এ প্রাইম, তার মানে টয়েস এ। এখন এখানে আমাদের বলছে যে এই এস এবং এস প্রাইম এই দুটাকে বৃহদক্ষ ধরতে, অর্থাৎ একটা গেছে এইভাবে আর একটা গেছে এইভাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ, আর এখান থেকে এটা হচ্ছে এ মাইনাস, এটা হচ্ছে 0 থেকে এ, এটা 0 থেকে এটা এ মাইনাস। তাহলে এটুকু দূরত্ব এ, এটুকু দূরত্ব এ, তাহলে টোটাল দূরত্বটা কি টয়েস এ। ওকে, তাহলে এস এস প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখবো টয়েস এ। ওকে, তাহলে দেখো হাইপারবোলার সমীকরণ আমরা কি জানি যে ইলিপসের সমীকরণ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইলিপসের সমীকরণ বা ইলিপসের সমীকরণ বা উপবৃত্তের সমীকরণ, এটা আমরা জানি উপবৃত্তের সমীকরণ বা ইলিপসের সমীকরণ। যদি প্লাসের জায়গায় মাইনাস লিখি আমরা, এখানে যদি মাইনাস লিখি প্লাসের জায়গায়, তখন হয়ে যাবে কি অধিবৃত্ত বা হাইপারবোলার সমীকরণ। ওকে,
তাহলে দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ। আর হচ্ছে ইলিপস বা উপবৃত্তের সমীকরণ হচ্ছে প্লাস হবে, হাইপারবোলার মাইনাস হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এস প্রাইমের স্থানাঙ্ক -3,0। এই যে ইলিপস যেটা ছিল এখানে, এখানে একটা এস এর দেওয়া ছিল, এটা ছিল এস, এটা দেওয়া ছিল 3,0। তাহলে এখানে একটা আছে ফোকাস আছে, এখানে একটা এস প্রাইম দেওয়া আছে ওই চিত্রে দেখবে। তাহলে এটা যদি 3,0 হয়, আমি ক্লাসের শুরুতেই বলেছি, তাহলে এটা হবে -3,0। এই বিন্দুটা মাইনাস, কারণ এখান থেকে যে দূরত্ব এর, এখান থেকে দূরত্ব একই। তাহলে এটা যেহেতু নেগেটিভ দিকে, এই জন্য -3,0। তাহলে এস প্রাইমের স্থানাঙ্ক -3,0। ওকে, এরপরে দেখো, তাহলে এখন হাইপারবোলার বিরহদক্ষ, এখানে কি বলছে, হাইপারবোলার বিরহদক্ষ এস প্রাইম ইকুয়াল টু টোয়াইসে, আমি একটু আগে দেখাইছি এস প্রাইম ইকুয়াল টু টোয়াইসে। তাহলে টোয়াইসে ইকুয়াল টু, তাহলে যেহেতু এখানে দেখো এটা ছিল এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম, এটা ছিল 3,0, এস প্রাইম আমরা বের করলাম -3,0, -3,0 এস প্রাইম বের করছি। তাহলে এখন তোমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টোয়াইসে এই দূরত্ব, তাহলে এই দূরত্ব টোয়াইসে ইকুয়াল টু এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করে নিবে। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ওই যে সরলরেখা অধ্যায়ে শিখাইছি, √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আমরা শিখছি এই দুইটা বিন্দুর, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে নিবে, ওইটা ইকুয়াল টু টোয়াইসে। ঠিক আছে, ওকে, তাহলে টোয়াইসে ইকুয়াল টু এস প্রাইম ইকুয়াল টু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আমরা পেয়েছি 6, তার মানে টোয়াইসে ইকুয়াল টু 6, তাহলে এ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করে নিলাম। আমাদের হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে বলো তো, এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা এ এবং বি এর মানটা বের করব, বের করে এই সমীকরণে বসাইলে আমরা হাইপারবোলার সমীকরণ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার ভিতরে আমরা কিন্তু অলরেডি এর মানটা বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা বির মানটা বের করব। দেখো কোশ্চেনে কি বলছিল, গ নাম্বারে কোশ্চেনটা দেখে আসি, হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো, তার মানে আমাদের এ এবং বি এর মানটা বের করতে হবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, হাইপারবোলার উৎকেন্দ্রিকতা ই হলে, উৎকেন্দ্রিকতা যদি ই হয়, তাহলে ই হলে আমরা জানি ই ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা ইলিপসের ক্ষেত্রেও এই সূত্র, হাইপারবোলার ক্ষেত্রেও এই সূত্র, অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রেও এই সূত্র, অধিবৃত্তের ক্ষেত্রেও এই সূত্র। ঠিক আছে, ই ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর যদি বৃহৎ অক্ষ বরাবর হয়, যদি বৃহৎ অক্ষ বরাবর হয়, এটা হচ্ছে এটা হচ্ছে ইলিপস আর এটা হচ্ছে হাইপারবোলা। যদি বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর হয়, ওয়াই অক্ষ বরাবর, তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার আসবে। এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার আসবে। কিন্তু আমরা যেহেতু দেখছি যে আমাদের হচ্ছে হাইপারবোলাটা এইভাবে, মানে এই যে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, সুতরাং আমাদের এই সমীকরণটাই লাগবে। ঠিক আছে, তো এখন আমরা এই সমীকরণটাকে নিয়ে আসলাম কেন, কারণ কোশ্চেনে আমাদের উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 8 দেওয়া আছে এবং আমরা এ বের করে ফেলছি। তাহলে এই ই এবং এ এর মানটা বসালে আমরা এই বির মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা জাস্ট বির মানটা বের করার জন্য আমরা উৎকেন্দ্রিকতার সমীকরণটা নিয়ে আসছি। তাহলে খেয়াল করো এখন, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এর মান বসাইছে, তারপরে হচ্ছে এর মানটা বসাইছে, তারপরে হচ্ছে ইর মানটাও বসাইছে। দেখো ইর মানটাও বসাইছে, ই দেওয়া ছিল আমাদের 8, ইর মান বসাই আমরা বির মান বের করলাম, ইকুয়াল টু 8 দেওয়া ছিল। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেছি। তাহলে এরপরে সে বি ইকুয়াল টু কী আসবে সেটাও তোমরা বের করবে, বি ইকুয়াল টু কী আসবে সেটা বের করবে। আমি কিন্তু এখানে মাঝখানে অনেকগুলো গ্যাপ দিয়ে রাখছি অনেক কোশ্চেনে, ওগুলো তোমরা নিজেরাই করবে। বি ইকুয়াল টু বের করার পরে তোমরা এখানে এর জায়গায় এ বসাবে, বির জায়গায় বি বসে স্কোয়ার করে দিলে আমরা হাইপারবোলার সমীকরণ পেয়ে যাব। এরকম একটা সমীকরণ আসবে। এক্স্যাক্টলি যে এই মানগুলো আসবে সেটা না, ঠিক আছে, এরকম আসতে পারে বা অন্য কোনো মান আসতে পারে। ঠিক আছে, কিন্তু এরকমই আসবে। ওকে, এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে, ওই যে আমাদের কোশ্চেনের প্রথমে
একটা সমীকরণ দেওয়া ছিল আমাদের কোশ্চেনের প্রথমে, একটা সমীকরণ দেওয়া ছিল এক নম্বরে কোশ্চেনের এক নম্বরে একটা সমীকরণ দেওয়া ছিল না, আমরা যেটা বললাম যে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইকুয়াল টু 0। এখানে বলছে যে আচ্ছা ধরলাম ওখানে ওখানে যেটা দেওয়া আছে ওইটা না, এখানেই দেখো দেওয়া আছে যে এ ইকুয়াল টু 18 আর বি ইকুয়াল টু 8 হলে এই যে সমীকরণ এটা এটা মনে হয় প্রথমে দেওয়া ছিল এক নম্বরে। যাই হোক, আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইকুয়াল টু 0। এখানে আলফা এবং বিটার মানটা দেওয়া আছে, আলফা এবং বিটার মানটা এখানে বসাতে হবে, আলফার জায়গায় বসাতে হবে, বিটার জায়গায় বিটার মানটা বসাতে হবে। বসানোর পরে কণিকের প্রকৃতি নির্ণয় করো, তারপরে আলফা এবং বিটার মানটা বসায়ে এটা আসলে এই কণিকটা কি প্যারাবোলা, হাইপারবোলা না ইলিপস সেইটা আগে বের করতে হবে। মানে এটা পরাবৃত্ত, অধিবৃত্ত না উপবৃত্ত সেটা আগে বের করতে হবে। সেটা হচ্ছে কণিকের প্রকৃতি, মানে কী ধরনের কণিক এটা সেটা বের করতে হবে। এবার যখন তুমি বের করে ফেলবে, ধরো এটা হচ্ছে যে ইলিপস বা উপবৃত্ত, তখন তার এই উপবৃত্তের শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তোমরা ইলিপসের উপবৃত্তের শীর্ষবিন্দু সূত্র জানো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রও জানো, প্যারাবোলার ক্ষেত্রেও জানো, অধিবৃত্তের ক্ষেত্রেও আমি তোমাদের দেখাই দেবো এখন। তাহলে এটা আসলে আগে এই যে আলফা এবং বিটার মানটা এখানে বসায়ে, এই দুই জায়গায় বসায় আমাদের দেখতে হবে এটা হাইপারবোলা, প্যারাবোলা না ইলিপস। ঠিক আছে, ওকে। আলফা এবং বিটার মানটা আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে একটু খেয়াল করবো, একটু খেয়াল করো, দেখো আলফা এবং বিটার মান বসাই আমরা এই যে এক্স স্কোয়ার আর এক্সের টার্মটা আলাদা করব, এক জায়গায় করব, ওয়াই আর ওয়াইয়ের টার্মটা এক জায়গায় করব, কনস্ট্যান্ট টার্মটা ইকুয়াল টু ওই সাইডে পাঠাবো। পাঠানোর পরে এখান থেকে যত দূর যা কমন নেওয়া যায় সেটা নেব। এখান থেকে আমরা 9 কমন নেওয়া গেছে, 9 নিচ্ছি, এখান থেকে 4 কমন নেওয়া গেছে, নিচ্ছি। নেওয়ার পরে এর ভিতরে আমরা সামথিং কিছু একটা প্লাস বা মাইনাস আকারে নিয়ে আসবো, যাতে একটা সূত্র করে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র করতে পারি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র করতে পারি। আবারও খেয়াল করো, এর ভিতরে আমরা যেখানে প্লাস দিয়ে সামথিং নিয়ে আসবো, এখানে কিছু একটা নিয়ে আসবো, এখানেও তাই প্লাস দিয়ে কিছু একটা নিয়ে আসবো, যাতে করে আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে এই অংশটুকু আমাদের ছিল, আমরা প্লাস 2 স্কোয়ারটা এখানে যোগ করেছি, এখানেও প্লাস 2 স্কোয়ারটা যোগ করেছি। তাহলে এখন খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে যদি প্লাস 2 স্কোয়ার যোগ করি, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর ওর সাথে কিন্তু 9 গুণ হবে, তাহলে 9 ইন্টু 4 তার মানে হচ্ছে 36। আবার এখানে হচ্ছে 2 স্কোয়ার যোগ করছি আমরা, 2 স্কোয়ার তাহলে 4 ইন্টু 4 16, তাহলে 36 প্লাস 16 ইকুয়াল টু কত হয়, 36 প্লাস 16 ইকুয়াল টু 52। সেই 52 কিন্তু আমরা এই যে ডান সাইডে যোগ করছি, তুমি এই সাইডে যা যোগ করবে সেটা অবশ্যই ইকুয়াল টুর অপর সাইডে যোগ করতে হবে, এই জন্য এই সাইডে আমরা 52 যোগ করেছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, তাহলে এখানে এটা আমরা কেন করলাম, এটা আমরা করলাম একটা কারণে, যে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে একটা সূত্র নিয়ে আসবো, আর এখানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার আসছে, এখানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারেও আসতে পারতো, এখানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে আসছে, মানে সামথিং এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সূত্র আনার জন্য আমরা এই যে এই জায়গায় এই জিনিসটা অ্যাড করছি, এখানে এই জিনিসটা অ্যাড করছি। এটা তোমাদের খেয়াল করতে হবে কোনটা অ্যাড করলে এই সূত্রে আনা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা এটা করলাম, করার পরে এই যে 16 দ্বারা ভাগ করে দিলাম উভয়কে, তাহলে এখানে কি আসলো 16, এর 9 আবার নিচে চলে আসলো, তাহলে 16 ডিভাইডেড বাই 9 নিচে আসছে, আর এখানে এটাকে 16 দ্বারা ভাগ করলে হয় 15। ঠিক আছে, তার মানে আমাদের এর মানটা হচ্ছে 16/9, বির মানটা হচ্ছে 15 পেয়ে গেছি আমরা, মানে এ স্কোয়ারের মান হচ্ছে 16/9 আর বি স্কোয়ারের মান হচ্ছে 15। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, তার মানে এটা অবশ্যই ইলিপসের সমীকরণ, অর্থাৎ উপবৃত্তের সমীকরণ, যেহেতু প্লাস আছে উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আর এই যে এখানে এক্স প্লাস 2 এটা ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ধরে নিব, ওয়াই মাইনাস 2 এটা ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ধরে নিব, নিচে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে কী হলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যা একটি ইলিপস বা উপবৃত্তের সমীকরণ, যেখানে এই যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স প্লাস 2, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই মাইনাস 2, আর এ স্কোয়ার ইকুয়াল টু 20/3, বি স্কোয়ার ইকুয়াল টু 15।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই যে এটা কিন্তু আমরা প্রকৃতি নির্ণয় করে ফেলছি, মানে কী ধরনের সমীকরণ, যেহেতু উপবৃত্ত। এখন এখানে উপবৃত্তের কী কী জন্য নির্ণয় করতে বলছে আমরা একটু দেখি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস, এখানে কিন্তু বি স্কোয়ার ইকুয়াল টু 15 আর এ স্কোয়ার ইকুয়াল টু 20/3, মানে এখানে কিন্তু বি বড়। তার মানে উপবৃত্তটা কিন্তু এইভাবে আছে, বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, বৃহৎ অক্ষ কিন্তু ওয়াই অক্ষ বরাবর আছে, ঠিক আছে, যেহেতু বি বড়। ওকে, তাহলে শীর্ষবিন্দু আমরা এখন দেখো, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে শীর্ষবিন্দু খেয়াল করো, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 0, ± b। তোমরা সূত্র আমি তোমাদের এর আগে দেখিয়েছি, শীর্ষবিন্দু 0, ± b, 0 অর্থাৎ x, y ইকুয়াল টু 0, ± b। এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল এক্স, এই অংশটা ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে 0, ± b অর্থাৎ এখানে আমরা ক্যাপিটাল এক্সের মানটা x+2 বসালাম, ক্যাপিটাল ওয়াই এর মানটা y-2 বসালাম, ইকুয়াল টু 0, ± b। এই যে 0, ± b মানে প্লাস মাইনাস এই বির মানটা বসালাম, বির মান ছিল আমাদের কি √15, কারণ আমাদের বি স্কোয়ার সমান ছিল 15, তাহলে বি ইকুয়াল টু √15। পরে আমরা কি করব, পরে আমরা এখান থেকে দেখো, এখান থেকে আমরা আলাদা আলাদা ভাগ করে নিব। আমি এখানে একবারে জাস্ট বসাই দিচ্ছি, এখানে আমরা x+2 ইকুয়াল টু 0, এখান থেকে এক্সের মানটা বের করব। আর হচ্ছে y-2 ইকুয়াল টু, এই যে y-2 ইকুয়াল টু +-15, +-15, এটা আমরা আলাদা আলাদা করে আমরা ওয়াইটা বের করব। বের করে আমরা অতএব x, y ইকুয়াল টু আমরা মান যেটা আসবে সেটা বসাবো। এখানে আমি কিন্তু এটা যেটা বসাইছি এটা কিন্তু এক্স্যাক্ট মান না, এরকম আসতে পারে এই ধরনের, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা x এবং y এর মান বের করে আমরা x, y ইকুয়াল টু মান দুইটা লিখবো, তাহলে শীর্ষবিন্দু বের করা হয়ে যাবে। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র ছিল 2a²/b, তোমরা জানো, আমি তোমাদেরকে শিখিয়েছি এর আগে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a²/b। তাহলে এখন a স্কোয়ারের মানটা বসাবো, বির মানটা বসাবো, তাহলে হয়ে যাবে a স্কোয়ারের মান এটা, বির মান √15, ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন মনে হয়, নাম্বার 5টা করে দেওয়া থাকে, ক, খ, গ, ঘ, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন নাম্বার। এখানে বলছে দেখো, এখানে হচ্ছে ওই যে সেম কোশ্চেনটাই, মানে সেম সমীকরণটা আছে, এখানে আলফা এবং বিটার মানটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগের কোশ্চেনে যেটা ছিল এই কোশ্চেনে চেঞ্জ, আলফা ইকুয়াল টু 9 বসাবে, বিটা ইকুয়াল টু -16 বসাবে, বসায় দেখবে যে এটা কণিকের প্রকৃতি নির্ণয় করো, মানে কণিকটা কি হাইপারবোলা, প্যারাবোলা না ইলিপস, সেটা বের করবে। এরপরে এবং ওই কণিকের কেন্দ্র বের করবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করবে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আলফা এবং বিটার মানটা বসাই দিলাম। এখানেও সেম কাহিনী করব আমরা। দেখো, এখানেও ওই যে বিটার মান বসানোর পরে আমরা এই ধরনের কিছু পেয়েছি। এখান থেকে আমরা এক্সের টার্মটা এক জায়গায় করে ওখান থেকে যতদূর সম্ভব আমরা কমন নিব, যা পারে, মানে যতদূর কমন নেওয়া যায়। এখানে সর্বোচ্চ 9 কমন নেওয়া যায় এই দুইটা থেকে। এক্সের টার্ম থেকে 9 কমন নিয়েছি, ওয়াইয়ের টার্ম থেকে এখান থেকে 16 কমন নেওয়া যায়, তাহলে ওয়াইয়ের টার্ম থেকে আমরা 16 কমন নিয়েছি, ওয়াইয়ের টার্ম থেকে -16 কমন নিয়েছি। নেওয়ার পরে আমরা এর ভিতরে প্লাস সামথিং করব যাতে আমরা সূত্র করতে পারি, এর ভিতরেও প্লাস সামথিং করব যাতে আমরা সূত্র করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে আমরা কি করেছি, 4² যোগ করেছি। 4² মানে কি 16, তাহলে 16 × 9 কত হয়, 16 × 9, 16 × 9 144 হয়। তাহলে এই যে 144 এ সাইটে আমরা যোগ করেছি, এই জন্য 144 আমরা এ সাইটে যোগ করলাম, ঠিক আছে। আবার এদিকে খেয়াল করো, এখানে কিন্তু আমরা 1² যোগ করেছি, কিন্তু এখানে আগে কিন্তু মাইনাস চিহ্ন, যখন এই 1² সাথে 16 গুণ হবে তাহলে 16 হবে, তার আগে কিন্তু মাইনাস আছে। তার মানে আমরা এখানে কি করেছি, এখানে আমরা -16 × 1, তার মানে -16 এ সাইটে অ্যাড করছি, -16 অ্যাড করছি, তার মানে 16 বিয়োগ করছি। -16 অ্যাড করা মানে হচ্ছে 16 বিয়োগ করা। এটা তো তোমাদের বোঝাতে হবে না, তাই না? যেমন আমি এর সাথে -16 অ্যাড করলাম, তার মানে a + -16, এটাকে অ্যাড করা বলে, অর্থাৎ আলটিমেটলি a -16 হয়, ঠিক আছে, মানে এ থেকে 16 বিয়োগ। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা -16 আর হচ্ছে 1, এর আগে মাইনাস আছে, তাহলে এই প্লাস আর এই প্লাস মাইনাসে মাইনাস, মানে -16 অ্যাড করছি, এই জন্য এই সাইডে -16, ঠিক আছে।
ওকে, তাহলে দেখো এখন হচ্ছে যে আমরা এটাকে সূত্র আকারে করলাম, সেটা হচ্ছে কি x+2, এটাকে সূত্র করলাম x+4 হোল স্কোয়ার, এটাকে সূত্র করলাম তাহলে y+1 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের আসে 16 কেটে যায়, হ্যাঁ, তাহলে এখানে এই যে 16 কেটে যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে যে 144। ওকে, তাহলে এখান থেকে আমরা এই জাস্ট এই যে 144 সেটা আমরা নিচে এটার নিচে দিয়ে দিব, এটার নিচে দিয়ে দিব, দিলে আমরা আমাদের কাটাকাটি করে থাকে যে x+4/16, এই মাইনাস চিহ্ন সে মাইনাস থাকবে, আর হচ্ছে y+1/9 থাকে, ঠিক আছে, ইকুয়াল টু 1। আমাদের সবসময় এরকম আকারে কিছু নিয়ে আসতে হবে, x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু 1। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই জায়গাটি প্লাস না হয়ে মাইনাস হবে, আর মাইনাস হলেই আমরা এটা কি বলবো, অধিবৃত্ত বা হাইপারবোলা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এই অংশটাকে এই যে x+4টাকে ক্যাপিটাল এক্স ধরে নেব, আর y+1টাকে ক্যাপিটাল ওয়াই ধরে নেব, a² ইকুয়াল টু 16, এই যে b² ইকুয়াল টু 9, এই যে, তাহলে আমরা কি পাবো দেখো সেটা, ওকে দেখো এই যে আমরা কি পেয়েছি, x² / 4² - y² / 3² ইকুয়াল টু 1। যেহেতু মাইনাস আছে, একটি হাইপারবোলার সমীকরণ, হ্যাঁ, অধিবৃত্তের সমীকরণ, যেখানে এই যে ক্যাপিটাল x ইকুয়াল টু x+4, ক্যাপিটাল y ইকুয়াল টু y+1, আর এই যে আমরা 16কে 4² করেছি তাহলে a ইকুয়াল টু 4, 9কে 3² করেছি b ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে এটা কী ধরনের সমীকরণ, সমীকরণের প্রকৃতি আমরা বের করে ফেলছি। এখন আমরা শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মেবি এই দুইটা জিনিস চেয়েছে। আচ্ছা দেখি আমরা এখান থেকে আমরা উৎকেন্দ্রিকতা বের করে নিই। উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু √a² + b² / a², এখান থেকে a² এর মান বসাবো, b² এর মান বসাবো, a² এর মান বসাবো, ই পাবো, ঠিক আছে। এরপরে আমাদের কী চেয়েছে দেখো, কেন্দ্র নির্ণয় করতে বলছে। আমরা জানি কেন্দ্র অলওয়েজ 0 0 থাকে, তাহলে কেন্দ্র ক্যাপিটাল X, ক্যাপিটাল Y ইকুয়াল টু 0 0, ঠিক আছে। তাহলে এই যে x ক্যাপিটাল X ইকুয়াল টু আমরা ধরছিলাম x+4, ক্যাপিটাল Y ইকুয়াল টু y+1 ইকুয়াল টু 0 0। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে এইটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0, আলাদা আলাদা করে করে তোমরা এই যে x ইকুয়াল টু বের করবে, y ইকুয়াল টু বের করবে। এখানে যেটা আসছে এটা নাও হতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইভাবে করে আমরা এই যে x+4 ইকুয়াল টু 0 আর y+1 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা x এর মান বের করব, এখান থেকে আমরা y এর মান বের করব, অতএব x, y ইকুয়াল টু আমরা লিখে দিব, তাহলে সেটাই আমাদের কেন্দ্র বের হবে। এরপরে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হাইপারবোলার ক্ষেত্রে মনে রাখবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e, ঠিক আছে, হাইপারবোলার ক্ষেত্রে। তাহলে যে এখানে আমরা জাস্ট এর মানটা বসাবো, আমাদের এর মান আছে ওই সমীকরণে, আমাদের এর মান আমরা সমীকরণে বের করছি, আমাদের ইর মানটাও আমরা বের করে নিয়েছি, সেই ইর মানটা আমরা বসাবো। দেখো কোথায় এ আছে আর কোথায় ই আছে, এই যে ইর মানটা আমরা এখানে বের করছি, ইর মানটা বের করছি, আর আমাদের এটা হচ্ছে এর মান 4a, তাহলে আমাদের দুটা মানই বের করা আছে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট প্লাস মাইনাস এ আর ইর জায়গায় মান বসাবো। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে যে এর মান বসাইছি 4, আর ইর মানটা হচ্ছে আমাদের যেটা বের হয়েছিল সেইটা। ওকে, আর এই যে ক্যাপিটাল X ইকুয়াল টু কিন্তু x+4, এখান থেকে আমরা এরকম আকারে সমীকরণ পাবো। এখান থেকে একবার প্লাস নিব, একবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ পাবো, আর একবার মাইনাস চিহ্ন নিব, এখান থেকে একবার প্লাস একবার মাইনাস নিয়ে আমরা দুইটা সমীকরণ পাবো। কারণ আমরা কি জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দুইটা হয়, তাই না। তাহলে একবার প্লাস নিয়ে আমরা একটা সমীকরণ বের করবো, আর একটা মাইনাস নিয়ে আমরা একটা সমীকরণ বের করবো। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের দুইটা হবে, সেটা আমরা আলাদা আলাদা করে লিখব, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এই হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখবে, কোথাও কোনো ভুল করবে না, ঠিক আছে। কভার পেজ খুব সতর্কতার সহিত লিখবে, এবং ভিতরেও যেন কোথাও কোনো ভুল না থাকে।
হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।